ঢাকার চারপাশে চলছে বিআইডব্লিউটি এর দখলমুক্ত অভিযান। নদী ভরাটের অভিযোগে টেক্স ইউরোকে জরিমানা, ম্যানেজার আটক। পাবনায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন 15 জেলার 6 শতাধিক চরমপন্থী। স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতার আশ্বাস পুলিশের। ফেনীর আগুন দিয়ে হত্যা চেষ্টার শিকার মাদ্রাসা শিক্ষার্থীকে সিঙ্গাপুরে নেয়ার মতো অবস্থা নেই। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সাথে ভিডিও কনফারেন্স শেষে এমনটি জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এ সময় তিনি জানান, অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসা এখন ঢাকায় হবে। তার অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়েও ভবিষ্যতে সিঙ্গাপুরে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এই ঘটনায় মামলা করেছেন দগ্ধ শিক্ষার্থীর ভাই। এখন পর্যন্ত সন্দেহভাজন 10 জনকে আটক করা হয়েছে। গেল শনিবার সোনাগাজী মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে ওই ছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা করা হয়। সার্বিক পর্যালোচনা করে তার যে বর্তমান শারীরিক অবস্থা, তাতে তার লাংসে একটা ইনফেকশন আছে। এই ইনফেকশনে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে। মানে এয়ারক্রাফটে অথবা এয়ার অ্যাম্বুলেন্সে যে অল্টিটিউডে যায় সেখানে এটা সম্ভব না। তারপরে যদি সুস্থ না হয় বা ফার্স্ট টিকে থাকার মতো ক্ষমতা না থাকে, তাহলে 12 তারিখের ভিতরে সিঙ্গাপুর থেকে 10-12 জন ডাক্তার আসবে, একটা টিম আসবো, ওনারা আসি এখানে চিকিৎসা করবো। দর্শক, ঢাকা মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী সানজিদা সুবি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমি, দগ্ধ মাদ্রাসা শিক্ষার্থীর বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষ কি আর নতুন করে কিছু বলেছে কিনা? নতুন করে আসলে যে বাণী সমন্বয়ের সমস্যা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার যে অস্ত্রোপচার শুরু হয়েছিল সেটি আসলে ঠিকঠাকভাবেই সম্পূর্ণ অস্ত্রোপচার তার শরীরে করা হয়েছে, যেহেতু তার চামড়াটা ট্রেন ঢুকছিল। তার আসলে একটা সেটা ফুসফুসটা ঠিকভাবে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তাই ছোট সাথে একটা তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সেসব সেই অস্ত্রোপচারের প্রতি কিছু তথ্য, ছবি এবং যে রিপোর্ট সেগুলো তারা ইতিমধ্যে সিঙ্গাপুরে পাঠাচ্ছেন, সেগুলো পাঠাচ্ছেন। সেখানকার ডাক্তারদের এটাও আমাদেরকে বলেছেন যে অপারেশন শেষ হলেও তার যে প্রথম থেকে যেই আশঙ্কা মুক্ত নয়। তারা জানেন যে ইতিমধ্যে 80% শরীরে পুড়ে গিয়েছে এবং তার মধ্যে 70% আসলে ডিপ বার্ন ছিল চিকিৎসা। এবং আমি একটা যেটা জানিয়েছি যে প্রতি মুহূর্তে সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করছে, যদি তার অবস্থার উন্নতি হয় বা তাকে যদি নেওয়ার মতো 5-6 ঘন্টা নেই, যদি সে সেরকম একটা সেই অবস্থায় আসে তাহলে আর কি একে পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। সুমি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সানজিদা সুমি। বনানী এফআর টাওয়ারে আহত হয়ে মৃত্যুবরণ করা ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে সকাল 11টার পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিহত সোহেল রানার পরিবারের সদস্য ও তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। এ সময় তিনি বলেন, বনানীতে অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজে নিজের জীবন উৎসর্গ করে এবং অন্যের জীবন বাঁচিয়ে যে দৃষ্টান্ত রানা স্থাপন করেছেন তা এই বাহিনীর জন্য গৌরবের। এর আগে রাত 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। জানাজা শেষে সোহেল রানার মরদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পরিবারটা দিকে যদি তাকান সুনজর দিয়ে, তাহলে আমাদের পরিবারটা বাঁচতে পারবো। সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। কুমিল্লা ইপিজেডে আয়রন স্পিনিং মিলের আগুন ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 8 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় রাত 10:45টার দিকে আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। ওই মিলের শ্রমিকদের বেতন কাল পরিশোধ করা হবে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। আর দুর্ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা থেকে রাশেদ নিজামের রিপোর্ট। এক আগুনে নিমিষেই পুড়ে ছাই হাজারো মানুষের কর্মসংস্থানের প্রিয় ঠিকানা। কেউ কেউ রাতে খবর পেয়েছিলেন,
কেউ বা সকালে কাজে এসে দেখেন পুড়ে গেছে প্রিয় মেশিনটি। যেহেতু আগুন লাগছে এখন তো আমাদের খারাপ লাগবে, কারণ এখানে আমরা অনেকদিন যাবত আছি, এটা আমাদের একটা পরিবারের মতো। যেহেতু ফ্যাক্টরি রানিং হয় কিনা তা কোনো নিশ্চয়তা নাই আর কি, আর মেরামত করার মতন কোনো কিছু নাই, সব কিছু পুড়ে সারকার হয়ে গেছে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের RN স্পিনিং মিলে আগুন লাগে সোমবার রাত 9:45টার দিকে। তুলার কারখানা হওয়ায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীদের টানা চেষ্টায় সকালের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। আমরা কর্তৃপক্ষের নিকট জানতে পারছি যে এটা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ববিন সেকশন থেকে, পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। হয়তো আমরা 2 ঘন্টার মধ্যে এটা একদম সম্পূর্ণরূপে নির্বাপন করে আমরা ফ্যাক্টরি প্রাঙ্গণ ত্যাগ করতে পারবো। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এইখান থেকে লার্নিং নিয়ে সব ফ্যাক্টরিতে আমরা ওই ডেভেলপমেন্টে যাব। যাদের মনে করেন 10 বছরের বেশি ওয়ারিং হয়ে গেছে তাদেরকে চেঞ্জ করতে বাধ্য করব, যে যাদের ওয়ারিং যেন নতুন করে আরো ভালো মানের ওয়ারিং দিয়ে মানে একদম সম্পূর্ণভাবে আবার নতুনভাবে তৈরি করার জন্য ব্যবস্থা নিব। 2007 সালে উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত রপ্তানি করেছে প্রায় 2000 কোটি টাকার পণ্য। শ্রমিকদের চিন্তা এখন কেবল নিজের পরিবার আর অনাগত ভবিষ্যৎ। আমাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, ওনাদের চালাতে অনেক সমস্যা হবে, এটাই চিন্তা করতেছি যে কি করব। এমন অবস্থায় যদি রাজধানীর ডেমরায় বহুমুখী পাট উৎপাদন কারখানা স্থাপন সহ মোট 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, আখাউড়া সিলেট সেকশনের মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন ও অডিটোরিয়াম নির্মাণ। ফেনী সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের শারীরিক অবস্থা ভালো না হয় তাকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হচ্ছে না। সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুসরাতের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিদিন তাদের জানানো হচ্ছে বলেও জানান তিনি। আগামী 17 এপ্রিল সিঙ্গাপুর থেকে একদল চিকিৎসকের ঢাকায় আসার কথা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্স সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে আমরা করি। সেই ভিডিও কনফারেন্সে যে সিদ্ধান্তটা হয়, সিদ্ধান্তটা আমি বলছি, সেটা হচ্ছে যে আমরা আপাতত তারা বলছে এই পেশেন্টের এই যে কন্ডিশন, এই কন্ডিশনে এত দূর ফ্লাই করা সম্ভব না, 5 ঘন্টা লাগে ফ্লাই করা এয়ারে। তো সেদিন তারা আমাদের আরও কিছু সাজেশন দিয়েছে কি কি করা লাগবে, আমরা সেগুলো করছি, করে তাদেরকে প্রতিদিনই আমরা জানাবো রিপোর্টগুলো। তারপরে কন্ডিশন ইমপ্রুভ করলে আমরা তখন চিন্তা করবো ট্রান্সফার করা। রাজধানীর ডেমরার নূর ই আয়েশা মসজিদ থেকে এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনির। নিখোঁজের 2 দিন পর সোমবার সন্ধ্যায় মসজিদের 3য় তলা সিঁড়ি ঘরে শিশুটির সন্ধান পাওয়া যায়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। বাবা সাইদুল হক ও মা কল্পনা বেগমের সাথে ডেমরার ডগাইর এলাকায় থাকত মনির। যে লোক ফোন দিয়া টাকা চাইছে ওই লোক নাকি বলছে যে আপনি মসজিদে টাকা রেখে আসবেন। ওই লোক নাকি বলছে, গার্জিয়ান পক্ষ নাকি মসজিদে টাকা রাখতে বলছে, পরে নাকি এই কথা তো ওনার রাজি হয়েছে। মসজিদের 2 তলা থেকে 3 তলা ওঠা যে সিঁড়িটা, সিঁড়ির পাশে কিছু সিমেন্টের বস্তা সহ কিছু থাকে, ওখানে আমরা যে একটা বস্তাবন্দি শিশুটির লাশ দেখতে পাই এবং তারপর আরেকটা বস্তা দিয়ে ওটা ঢাকা ছিল। হত্যার পিছনে আসলে কয়েকটা জিনিস আমরা সামনে রেখে করেছি, তাকে শিশুটা বলাৎকার হয়েছে কিনা বা তাকে কি উদ্দেশ্যে আসলে তাকে মারলো। তো সম্ভাব্য মুক্তিপণ আসলে টাকার উদ্দেশ্যেই মারতে পারে বলে আমরা সেরকম এখনো ধারণার পর্যায়ে আছে, বিস্তারিত তদন্ত হলে আমরা বলতে পারবো। চট্টগ্রামের বাকুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছে। তার নাম সাইফুল। ভোরে বাকুলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার ফটিকছড়ি থেকে গ্রেফতার করা হয় সম্প্রতি নিহত লোকমান হোসেন জনি হত্যার মামলার প্রধান আসামি সাইফুলকে। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী রাতে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা জবাব দিলে সাইফুল গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় 8 ঘন্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডের RN স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এনে 11 দিনের বিরতি দিয়ে তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযান। সকালে আশুলিয়ার তুরাগ পাড় থেকে উচ্ছেদ শুরু করেছে BIWTA। এই সময় দেখা যায় মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন তুরাগ পাড়ে প্রায় 150% নদীর জায়গা দখল করে রেখেছে টেক্স ইউরো বিডি নামের একটি প্রতিষ্ঠান। সেখানে বালু ভরাট করে স্থাপনা তৈরির প্রস্তুতি চলছিল। পরে BIWTA সেখানে অভিযান চালিয়ে বালু সরানোর কাজ শুরু করে। পাশাপাশি উচ্ছেদ করা হয় জমিতে থাকা একাধিক স্থাপনা। নদী ভরাটের অভিযোগে আটক করা হয় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে। প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজকে ইতিমধ্যেই একজনকে আপনার জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা এবং একটি নিলাম প্রক্রিয়া চলছে। এখানে বেশ কিছু বালির গদি দেখতে পাচ্ছেন এবং আপনার একটা এক্সকেভেটর আমরা সিজ করেছি। এটাও আমরা মনে করি যে এই সমস্ত ভরাট কাজের সাথে এই সমস্ত যন্ত্রপাতি এবং জড়িত, যে কারণে এই ভরাট কার্যগুলোতে নিরুৎসাহিত করার জন্য এক ধরনের একটা মেসেজ দেওয়ার জন্য আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। দর্শক, অভিযানের বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, তৃতীয় পর্বের এই অভিযান কতদিন চলবে? আরেকটি বিষয় জানতে চাই যে অভিযানকারী দল এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা? এর আগে পর্যায়ে 12 আজকে আমাদের যেটা থেকে জানা যাচ্ছে যে এবারের কার্যক্রম সপ্তাহে পার্শ্ববর্তী এলাকা এখানে বিয়াবাড়ি নামে বিয়াবাড়ির পাশে তার উল্টো পাশে এখানে পার্ক তৈরি করা হয়েছে। দেখছেন পার্ক নির্মাণ করা হয়েছিল, বড় একটি ডাইনোসর মডেল করা হয়েছে। ওয়ার্ল্ড নামে একটি সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী তীর রক্ষায় BIWTA এর অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ। রাজধানীতে বাস চাপে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP শিক্ষার্থী আবদুর আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় তার পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর আগে গত 20 মার্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি KM হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবরারের পরিবারকে 1 সপ্তাহের মধ্যে সুপ্রভাত পরিবহনকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়। এরপর সে আদেশ স্থগিত চেয়ে আপিল করা হলে আজ শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। চট্টগ্রামে সঙ্গে গোলাগুলিতে লোকমান হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী সাইফুল নিহত হয়েছেন। গত রাত 4টার দিকে বাকুলিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে শনিবার বিরোধ মেটাতে গিয়ে সাইফুলের গুলিতে মারা যায় যুবলীগ কর্মী লোকমান। এরপর থেকে সাইফুল পলাতক ছিল। সোমবার রাতে ফটিকছড়ি থেকে জিয়াউদ্দিন বাবলু নামে মামলার অপর এক আসামি সহ সাইফুলকে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদে সাইফুল লোকমানকে হত্যার কথা স্বীকার করলে তাকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সাইফুলের অনুসারীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে সাইফুল গুলিবিদ্ধ হলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সে। তার স্বজনদের অভিযোগ, আটকের পর সাইফুলকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বাকুলিয়া থানাতে পেলাম না, মেডিকেলে আসছি, খোঁজাখুঁজির পরে কোনোখানে পেলাম না। বাহির হয়েছে মেন গেট দিয়ে, একটা লোকে বলতেছে আপনি কাকে খুঁজতেছেন? আমার ছোট ভাই, কালকে রাত্রে ফটিকছড়ি থেকে পুলিশে নিয়ে আসছে, বলে যে আপনার বাইকেতে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। আমি বলতেছি যে আমার ভাই তো ক্রস ফায়ার আসামি না। কুমিল্লা ইপিজেডে RN টেক্সটাইল মিলে আগুনে পুড়ে গেছে মূল্যবান যন্ত্রাংশ এবং মালামাল। সোমবার রাত 10টার দিকে এই সুতার কারখানায় আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধানে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।